উপস্থিতিতেই হয়েছিল। ময়মনসিংহে একটি প্রত্যন্ত অঞ্চলে আমার নানার বাড়ি। পরিবারের সবাই ঢাকায় সেটেলড, তাই গ্রামের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, আর যদিও যাই তবে থাকা হয় না। সেবার পুজোর ছুটিতে অনেক আয়োজন করে নানার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সবাই। তখন বর্ষাকাল ছিল, জানি না কেন, কিন্তু ময়মনসিংহে মনে হয় বৃষ্টি কিছুটা কম হয়, তবে মাটি মারাত্মক পিচ্ছিল। সেই মাটিতে একবার আছাড় খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন হয়েছিল আমার। আসছি সেই প্রসঙ্গে। আমার নানারা জমিদার বংশের লোক। এলাকায় ভালো প্রতিপত্তি আছে। ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পরপরই চারপাশ থেকে অনেকেই গাড়ি আঁকড়ে ধরল। তাদের মাঝে কাউকেই আমি চিনি না, তবে এর মাঝেও একজন লোককে বিশেষভাবে নজরে পড়ল। কেন পড়ল জানি না, তবে লোকটি অন্য সবাইকে দেখা বাদ দিয়ে এক নজরে শুধু আমাকেই দেখছিল। হয়তো এই কারণেই, যাই হোক, সেদিন রাতে আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাতে প্রবল নিম্নচাপে আমার ঘুম ভাঙে। একে তো নতুন পরিবেশ, তার উপর টয়লেট বাসা থেকে অনেকটা দূরে, তাই আমার এক মামাতো ভাইকে জাগালাম। আমি সেই রাতে তার সাথেই ঘুমিয়েছিলাম। আমার মামাতো ভাই ভীষণ ঘুম কাতুরে, অনেক ডাকাডাকির পরেও সাড়া দিল। তাকে নিয়ে চললাম টয়লেটের দিকে। ঘরের বাইরে বের হতেই এক পশলা দমকা বাতাস পুরো শরীর কাঁপিয়ে দিল। একটা না ঝিঝি পোকার ডাক, বৃষ্টির দিন হলে ব্যাঙের কোলাহল শুনতে পাচ্ছিলাম। এর মাঝে দূরে কিছু একটা চিৎকার করে উঠল, হয়তো শেয়াল হবে, ঠিক জানি না। গা ছমছমে একটা পরিবেশ। নিজের প্রশংসা করছি না, কিন্তু আমি আবার এইসব ব্যাপারে ভয় বড়বড়ই একটু কম পাই। একটা চার্জার বাতি হাতে নিয়ে ছোট লাগালাম টয়লেটের দিকে। কাজ শেষ করে বের হতে নিব এমন সময় ঠিক পাশের ঝোপে কি যেন একটা নড়ে উঠল। মাথা ঠিক রাখলাম, আলো মেরে দেখার চেষ্টা করলাম কিসের শব্দ, কিন্তু কিছুই চোখে পড়ল না। টয়লেট থেকে বের হতে যাব এমন সময় আবার হলো শব্দটা, এবার আরো জোরে। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। নিশিরাতে একা পেলে মানুষকেও নাকি শিয়ালের দল আক্রমণ করে। আসলে যদি শিয়াল হয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। বড় করে একটা দম নিলাম, তারপর টয়লেট থেকে বের হই দে ছুট। ঠিক এরপরেই আমার সাথে যা ঘটল এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। পেছন থেকে কে যেন আমাকে বলল, ভয় পাইস না, তরে কিছু কমু না, তুই আমার বংশের বাতি। আমি পাই করে ঘুরে গেলাম, মনের সমস্ত শক্তি এক করে আলো ফেললাম সেখানে যেখান থেকে আওয়াজটা এসছে, কিন্তু কিছুই নজরে পড়ল না। আগেই বলছি আমার এসব ব্যাপারে ভয় ডর কম, তাই আতিপাতি করে খুঁজতে লাগলাম চারপাশ। হয়তো ঘাবড়ে গিয়েছিলাম, তাই মনে হলো কিছু একটা যেন দেখলাম, একটা আবছা ছায়া, ঠিক যেন বাতাসে ভর করে ভেসে চলেছে। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, কে কে ওখানে, ওই কে? আমি তখন হয়তো ভয় গুলিয়ে ফেলেছিলাম, তাই উল্টো পাল্টা দেখেছি। এমনকি পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার নিজের কাছেই তা মনে হয়। আমি ঘটনাটা চেপে যাই, কারোর সাথে শেয়ার করি না। সেই সন্ধ্যায় আমাদের বাসায় একদল ভিক্ষুককে দাওয়াত করে খাওয়ানো হয়। খাওয়ানোর ভার পরে আমার সকল মামাতো ভাই এবং তাদের বন্ধুদের উপর। অনেকটা কৌতূহলের বশেও আমি তাদের সাথে যোগ দেই। সবার পাতে ডাল বেড়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল আমার উপর। লক্ষ্য করলাম একজন ভিক্ষুক তাদের সবাইকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসছে। আমি ডালের বাতি হাতে নিয়ে ওনার দিকে তাকালাম। ঠিক যেই মুহূর্তে লোকটির চোখ তুলে আমার দিকে তাকালো, সাথে সাথে আমার যেন অন্তরাত্মা কেঁপে উঠল। সেই লোকটা যে কিনা আমি সেদিন গ্রামের বাড়িতে আসি, গাড়িতে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। মানুষজনের উপস্থিতিতে সাহস হারালাম না, এগিয়ে গেলাম যেমন কিছুই হয়নি এমন। ডাল লাগবে কিনা জিজ্ঞেস করতে লোকটি কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল।
বলল, কাল রাতে কি বেশি ডরাইছিলি? কথাগুলো কানে ঢোকা মাত্র আমি চমকে উঠলাম। এতটাই চমকে গেলাম যে হাত থেকে ডালের বাটি পড়ে গেল। মাটিতে পড়ে ধূপ করে আওয়াজ হওয়া মাত্রই আমার মামাতো ভাই ছুটে এলো, জিজ্ঞেস করলো এখানে কি করছি। আমি ঘুরে ওকে বলতে লাগলাম যে ডাল দেওয়ার জন্য এসেছিলাম, একজন লোক একা বসে আছে, তাই তার ডাল লাগবে কিনা অথবা অন্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে আমি এসেছিলাম। সে আমার পেছনে উকি দিয়ে বলল, কোন লোক? চূড়ান্ত বিস্ময়ে আমি আমার পেছনে ঘুরে তাকালাম, কিন্তু ফাঁকা। সেখানে কোনো লোক তো দূরের কথা, এমনকি কোনো কিছুই নেই। অথচ আমি স্পষ্ট দেখেছিলাম যে লোকটার হাতে ভাতের পেয়ালা নিয়ে ভাত খাচ্ছিল। আমি কিছু বুঝে পেলাম না। সে রাতে আমি ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখলাম। তার মাঝে একটা ছিল যে গভীর কোনো পুকুরে আমি ডুবে যাচ্ছি। আমি এমনিতেই খুব ভালো সাঁতারু, কিন্তু এরপরেও ডুবে যাচ্ছি। পাশ থেকে ওই আগন্তুক লোকটা সমানে চিৎকার করছে আর বলছে, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরলে ডুববি না, আমাকে ধর। দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে আমি জেগে উঠলাম। আমার পাশে আমার এক মামাতো ভাই ঘুমিয়েছিল। আমার সারা গা বেয়ে টপ টপ করে ঘাম ঝরছিল। স্বপ্নের রেশ তখনও চোখে মুখে। এ যেন এক অজানা আতঙ্ক, শুধু ভয় বললে হবে না, যার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি। কলপারে যাওয়ার সাহস হলো না। দরজা খুলে মুখে পানি ছিটিয়ে রুমে ঢুকলাম। বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মাঝে আমি গভীর ঘুমে হারিয়ে গেলাম। পরদিন সকালে আমি আমার সব মামাতো ভাইকে গত রাতের কথা বলি। ওরা শুনে কিছুটা অবাক হয়। পুকুরটার বর্ণনা দিতেই একজন চিন্তিত মুখে বলে যে সেই পুকুরটা সে চিনে। শুধু সেই না, দেখলাম বাকি সবাই চিনে। আমাদের নানা বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা ভাঙা বাড়িতে ওই পুকুরটা। কেউ নাকি দিনের বেলাও যায় না। পুকুর ভর্তি মাছ। মাঝে মাঝে ঢাকা থেকে কিছু মানুষ এসে পুকুরে জাল মারে, ট্রাক ভর্তি করে মাছ নিয়ে চলে যায়। আমি বায়না ধরলাম যে সেই পুকুর পাড়ে আমাকে যেতেই হবে। কিছুতেই তাদের রাজি করানো গেল না, অর্থাৎ মামাতো ভাইদেরকে রাজি করানো গেল না। সকলের একই কথা, সেখানে আমাকে নিয়ে যেতে পারবে না। যদি কিছু এটা সে চাকলি বোঝা যায়। জংলায় পরিণত হয় না ইসলাম। ভূত নাইট। হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি রাহুল মোল্লা, ইন্ডিয়ার কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে, বাংলাদেশের সাতক্ষীরার অদূরে কলারোয়া সীমান্তের ঠিক অপর পাশে থাকি। আজ আমি একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি সীমান্ত এলাকায় থাকি, তাই এখানে ল্যান্ড বর্ডার যেমন আছে, তেমনি এক নদী আছে, সোনাই নদী, যার এক প্রান্তে সাতক্ষীরার কলারোয়া আর অপর প্রান্তে ইন্ডিয়া। যাই হোক, আসল ঘটনাটা হলো এই নদীকে নিয়েই। এই নদীতে একটি বিশেষ স্থান রয়েছে যেটি দ নামে পরিচিত। নদীর সব পানি শান্ত হলেও এই দয়ের জায়গাটি এখনও সবসময় পানি অশান্ত। এখানে পানি সবসময় ঘুরপাক খায় এবং কিছুটা গর্তের মতো সৃষ্টি করে। এখান দিয়ে যে ছোট নৌকাগুলি যাতায়াত করে সেগুলো সবসময় ওই স্থানটি এড়িয়ে চলে। আগেরকার দিনগুলিতেও তাই হতো। অনেকদিন আগের কথা, সেদিন যেটি এই অঞ্চলের লোকমুখে প্রচলিত। শোনা যায় আগেরকার দিনে লোকেরা সন্ধ্যার পরে এখানে একা একা কেউই যেত না। এই নদীর পাড়ে একটা বট গাছ আছে। অনেকেই ওই গাছের সন্ধ্যার পরে ডাইনি বুড়িদের বসে বসে চুল ছড়াতে দেখেছেন। বট গাছের পাশে গ্রামের রাস্তা। মানুষজন সেখান থেকে হাট করে ফেরার সময় তাদের কানে ভেসে আসতো অনেক ভুতুড়ে কথা, যেমন এই তোর একটা মাছ দিয়ে যা, কতদিন মাছ খাই না। একবার এক লোক সন্ধ্যার পর বাজার নিয়ে একা বাড়ি ফিরছিল।
যেই না সে বট গাছের কাছে এসে পৌঁছেছে, অমনি বট গাছ থেকে একটা ডাল পথের মাঝ বরাবর ঝুঁকে পড়ে এবং লোকটার পথটাকে আটকে ধরে। লোকটা ছিল একটু বেশি সাহসী। সে আর পেছনে ফিরেনি। গ্রামের পথ শীতে কুয়াশায় ঘেরা, আশেপাশে কোনো বাড়ির চিহ্নও নেই যে হাঁকডাক করলে কেউ আসবে। লোকটি গাছের নিচ দিয়ে যেতে চাইল, অমনি গাছের ডাল আরও ঝুঁকে প্রায় রাস্তার উপর চেপে ধরল। লোকটি সেই সময় হঠাৎই খেয়াল করল বট গাছের উপরের ডালগুলিতে অনেকগুলো ডাইনি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে যেন তারা এক সুরে লোকটির উদ্দেশ্যে বলল, এই মাছ দিয়ে কতদিন মাছ খাই না। ব্যাপারটা যা হলো, লোকটির কাছে সেদিন কোনো মাছই ছিল না। লোকটি এটা বলতেই রাক্ষস সেই ডাইনিরা খেপে গেল। তখন তাদের মধ্যে একজন লোকটির কাছে এগিয়ে আসলো এবং তার মাথার চুল ধরে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যেতে লাগলো। তারপর লোকটিকে নিয়ে এগিয়ে গেল নদীর উপর সেই অঞ্চলটার দিকে একটা ডালে। যখনই বুড়ি লোকটিকে বলল, তোকে আজ ডুবিয়েই মারব, এই বলেই লোকটিকে নদীর দয়ের উপরে ফেলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দয়ের স্রোতে লোকটি তলিয়ে গেল, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। লোকটি শেষ অবধি বেঁচে গিয়েছিল। তারপরেই সব ঘটনা লোকে জানতে পারে। যাই হোক, লোকটি নদীতে তলিয়ে যাবার পর যখন সে চোখ মেলে, সে দেখে যে সে কোনো একটা রাজপ্রাসাদে আছে, আর তাকে ঘিরে মানুষের মতো, অথচ ঠিক মানুষ না এমন প্রাণীর ভিড়। তাদের কোমর পর্যন্ত মানুষের মতো, আর শরীরের নিচের অংশটা মাছের লেজের দিকের মতো। এখনকার সময়ে আমরা সকলেই কম বেশি জানি মৎস্যকন্যা কেমন দেখতে। তখনকার সময় গ্রাম্য মানুষের কাছে সেগুলি না জানাই স্বাভাবিক। যাই হোক, লোকটি তখন খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সবাই লোকটির দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। লোকটি চারপাশে দেখল সেটি কোনো রাজপ্রাসাদের থেকে কম যায় না। তার সাথে ডাইনিদের যা হয়েছে সবকিছু সে খুলে বলল। পানি কন্যারা লোকটিকে তাদের সাথে থাকার জন্য বলল। পানি কন্যাদের থেকে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বুঝতে পেরে লোকটির ভয় ধীরে ধীরে কমতে থাকে। লোকটির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। সবকিছু জানার পর লোকটিকে তারা পানির উপরে ফিরিয়ে নিয়ে যাবে বলে। টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে না পারার জন্য যে দুঃখ, সে পানি কন্যাদের জানায়। লোকটিকে কিছু টাকা পয়সা আর একটা ছোট নৌকা দিয়ে ভোরের আজানের সাথে সাথে নদীর অচৈতন্য অবস্থায় রেখে যায়। ভোরের আলো ফোটার কিছুক্ষণ পর অন্যান্য মাঝিরা লোকটিকে উদ্ধার করে। তারপর গত রাতে তার সাথে ঘটে যাওয়া সবকিছু গ্রামের লোকদেরকে বলে। লোকটির মেয়ের বিয়েতে মৎস্যকন্যারা আরও সাহায্যের কথা বলেছিল। লোকটি যথারীতি মেয়ের বিয়ের আয়োজন করল, আর বিয়ের আগের দিন দয়ের কাছে এসে মেয়ের বিয়ের কথা মৎস্যকন্যাদেরকে বলে আসে। বিয়ের দিন সকালে দেখা গেল বিয়ের বাড়িতে রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত হাঁড়ি, কলা, থালা সবকিছু ঘাটের কাছে ভাসছে। সেগুলো ব্যবহারের পর আবার ঘাটে ভাসিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে গ্রামের অনেকে মৎস্যকন্যাদের এই জিনিস ব্যবহার করেছে। কিন্তু একবার কোনো এক লোক সব জিনিস নদীতে ফেরত দিলেও একটি কিছু হস্তগত করে, অর্থাৎ একটি কিছু রেখে দেয় সে তার কাছে ফেরত না দিয়ে, যার পর থেকে নদীতে আর থালা বাসন উঠত না। জায়গাটিতে এখনও ছমছম ভয় বিরাজ করে। এখনও সেই বট গাছ আছে, কিন্তু সভ্যতার অগ্রগতিতে সেখানে এখন বিএসএফের পেট্রোলিংয়ের জন্য রাস্তার পিচ পড়েছে। রাতের হ্যালোজেন লাইটগুলো সীমান্ত পেরিয়ে পড়শি দেশ পাড়ি দিচ্ছে সারা রাত। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাহুল মোল্লা। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন। আমার নাম রানা আহমেদ।
আমি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটি আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন। ঘটনাটা প্রায় 14 বছর আগের। আমাদের গ্রামের বাড়ি পাবনাতে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। আমি একদিন আমাদের একটা জমিতে পানি দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। বলে রাখি, আমাদের সেই জমি থেকে বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। জমি থেকে কিছু দূর হাঁটলে প্রথমে একটা কালী মন্দির পড়ে, তারপর আরেকটু দূরে একটা অনেক বড় বাঁশঝাড় পড়ে। সেই বাঁশঝাড়ের পরে একটা খাল, এবং সেই খালটা পার হলেই একটা বাজার রয়েছে। সেই বাজারের সাথেই আমাদের বাড়ি। তো আমি জমিতে পানি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুস্থ ছিলাম, কিন্তু এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। প্রতিদিন ফিট যদি আবার নেক্সট টাইম দেখা যায় ক্ষতি করার চেষ্টা করতে হবে, সাবধানে রাখেন। তারপরে পানি পড়া দেওয়া যায়, এই নিয়ে তার সাথে ওই দিন এই ঘটনাটা ঘটে। আর বেশ কিছু দিন এই ঘটনা ঘটে নাই। আর একদিন হচ্ছে এসে মানে তার মামাই তার নানার সাথে ঘুমাইছে রাত্রে। এখন নানা ঘুমাইছে, নানাও আবার সে তো জানে তার ছেলে পাশে শুয়ে আছে। তখন ওই দিন হঠাৎ ফজরের টাইমে দেখলো যে মামার পাশে নেই, মানে নানার উঠে দেখতেছে ওনার ছেলেটা পাশে নেই। এই নিয়ে তো সে আরও ভয় পায় যে গেলটা কোথায়। এমনি প্রথমে একটা ঘটনা ঘটে গেছে, তারপরে সে আবার সেই ফজর নামাজ পড়ে চারপাশে খুঁজতে যায়। ছাদে গেল, ছাদে যে দরজা, ওর দরজার পাশে সে অজ্ঞান। তখন তাকে বাসায় না, সেরকম আবার ডাকাডাকি করে কোনোরকমভাবে তাকে মানে ফুটো দিয়ে তারপর মানে জ্ঞান ফেরায় যেভাবে পারে। তারপর বলছে তুই আবার রাত্রে ছাদে গেলে কীভাবে, তোকে তো সকালে উঠে পাইলাম না ভোরবেলায়। তো বাবা আজকেও আমি যাই না, আমি তো ঘুমিয়েছিলাম, বাসার গেটে নক পাইলাম, মানে আওয়াজ করতেছিল দরজার ভিতর। তখন এই দরজা আওয়াজ পাই, আমি তো এরকম দেখতে যাই, বাস আমি আর কিছু দেখলাম না। সাথে সাথে মানে এই যে মানে পুনরায় ওই জিনটাই আবার এসে তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে ছাদে নিয়ে যায়। তারপরে এই নিয়ে ওই দিন আবার কোনোরকম ওই হুজুরটা এনে আবার পানি পরে দেওয়ার পর তারপর আর ওই দিনের মতো সুস্থ হয়ে যায়। তারপর আর এই তো আমার ঘটনা, এতটুকুই ঘটনা ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাকারিয়া। এই প্রথম ভূত নাইটে ঘটনা লিখলাম, পড়ে শোনালে খুশি হব। সেদিন ছিল রবিবার। আশেপাশের 10-12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গাটা সবাই চেনেন। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি কখনো এসব করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘন্টাখানেক সময়। হাঁটতে গিয়ে মাছ বেচতে শুরু করলাম। আমার জীবনে হাটে যাওয়া এবারই প্রথম ছিল। আমি আর কাকু দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে একটা হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুমি খাও, আর খাওয়া শেষ হলেই পাশের মন্দিরের গলি দিয়ে একটু আগালেই আমাকে দেখতে পারবে। মির্জাপুর হাটের মধ্যে একটা মন্দির আছে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গেছেন, আমি ওই পথ দিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম যখন, তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কত দিনের চেনা। পাশ দিয়ে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছো, মন্দির কখনো দেখনি? বললাম, না কাকু দেখছি, কিন্তু ওই মেয়েটাকে। কাকু বলল, কি বলো, এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলল, তোমার বাসা কোথায় বাপ? আমি বললাম যে বড়দানগর। কাকু বলছেন, বুঝলাম। কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে পড়ে ফু দিয়ে দিল। তারপরেই আমি সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3:45। অচেনা কাকু বলছে, তাড়াতাড়ি বাসায় চলে যাও কেমন? বললাম, ঠিক আছে। আমি আমার কাকুকে বললাম, কাকু 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 আমি বাসায় চলে যাব,
কাকু বলেছে মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? আমি বললাম যে হ্যাঁ পারবো। কাকু বলল, কাকুকে বললাম না মন্দিরের কথা, অর্থাৎ কাকুকে বললাম না মন্দিরের কথা। অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় চলে যেতে বলেছে। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন ঠিক 4:12। বাসায় যেতে 1 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি পা ফেলে চলছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাটও পড়ে। এই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু করলো। কি করব ভাবছি। শ্মশানের ভেতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে একটা মেয়ে ভিজতে ভিজতে আসছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পেছন থেকে কে যেন এসে হাজির। পেছনে তাকাতেই আমি চমকে গেলাম, বুকে থুথু দিতে লাগলাম। এ যে সেই মেয়েটি। মেয়েটি আমায় বলছে এসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম না, ভিজব না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। আমি ভয় পাচ্ছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম। দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর পরে যেটা দেখলাম, মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে লাগলো। তারপর আমার কিছু মনে নেই। সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি। ঘটনাটি পাঠিয়েছেন জাকারিয়া। Good night. ঘটনাটি পাঠিয়েছে মাহবুব রিয়াদ। গত বেশ কয়েক বছর যাবৎ আমি কোনো ভূতের সিনেমা দেখা বা ভূতের গল্প পড়া থেকে বিরত থাকি। এর একটা ভয়াবহ কারণ আছে। কিন্তু ভূত নাইটের গত বেশ কয়েকটি এপিসোড শোনার পরে আমার মনে হলো আমি ঘটনাটি শেয়ার করব। তাই এই ঘটনাটি লিখলাম শাফিন ভাই। যেদিন ঘটনাটি ঘটেছিল তার আগের দিন রাতে সবাই যে যার মতো ঘুমিয়েছি। শেষ রাতে আমার খাটুর খুটুর একটা শব্দে ঘুম ভেঙে যায়। শব্দটা আসছিল আমাদের ফ্রিজের কোণা থেকে। আমি সাহস করে পা টিপে টিপে সেই রুমে গেলাম, অর্থাৎ আমাদের ড্রয়িং রুমে গেলাম। আমার আব্বু ইচ্ছা গাড়ি সময় লাগবে সামনে মাসের ঘটনা মেরে বড় জঙ্গলে খুঁজে পেয়েছে। তার কিছুক্ষণ হাঁটার পরে পেছনে তাকিয়ে দেখি সেই গরুটা। আমি ভাবলাম হয়তো এই সন্ধ্যায় একা থাকতে ভয় পাচ্ছে, তাই আমার পিছু নিয়েছে। তাই গরুটাকে সাথে নিয়ে হাঁটতে লাগলাম। এভাবে কিছুক্ষণ হাঁটার পরে সামনে দুটো রাস্তা পড়ল। একটা আমার বাড়ির দিকে, অন্যটা জঙ্গলের দিকে যায়। তো সামনে ঠিক দুটো রাস্তা পড়তেই তখনই গরুটা আমাকে ছেড়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। আমি পড়লাম মহা মুশকিলে। এখন কি করব? আমি দিলাম দৌড় যাতে গরুটা জঙ্গলের ভেতরে যেতে না পারে। কিন্তু গরুর সাথে কি মানুষ পারে? ঠিকই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। এবার আমিও গেলাম, কিন্তু এখন আর গরুটাকে দেখতে পারছি না। আমার ভয় করছিল। আমি গরুটাকে খুঁজছি, ডাকছি, কিন্তু গরুর কোনো সাড়া শব্দ নেই। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ পেছন থেকে গরুটা ডেকে উঠল। পেছনে গিয়ে গরুটাকে টানছি জঙ্গল থেকে বের করার জন্য, কিন্তু পারছি না। মনে হচ্ছে কোনো পাথরকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছি আমি। বাধ্য হয়ে গরুটার গায়ে একটা থাপ্পড় দিয়ে বললাম, মরার গরু, এবার তো চল। ঠিক তখনই গরুটা আমার দিকে তাকালো এবং ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। গরুর চোখ দুটো জল জল করছে। আমি ভয়ে উল্টো দিকে দৌড় দিলাম। গরুটা আমার পেছনে পেছনে আসতে লাগলো। দৌড়তে আর না পেরে একটা গাছে উঠে পড়লাম। গরুটা নিচে তখন দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ গরুটা তার মাথা দিয়ে গাছে ধাক্কা মারতে লাগলো। আমার মনে হচ্ছিল এই বুঝি গাছটাকে সহ উপড়ে ফেলবে। এমন শক্তি কোনো গরুর থাকতে পারে না।
আমি প্রাণপণে সূরা দুরুদ পড়তে শুরু করলাম। একটু পর গরুটা সেখান থেকে চলে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। এদিকে অনেক রাত হয়ে গেছে, এভাবে তো আর বসে থাকা যায় না। তাই তখন মনে পড়লো আমার কাছে দুটো বিড়ি আছে। শুনেছি এসব জিনিস আগুনে ভয় পায়, তাই বিড়িটা জ্বাললাম। কিছুক্ষণ তারপরও আমি গাছে বসে থাকলাম, দেখলাম গরুটা আসে কিনা। এরপর গাছ থেকে নেমে দৌড় দিলাম। জঙ্গলটা পেরোতেই বিড়িটা প্রায় শেষ, আর একটা বিড়ি জ্বালবো, ঠিক তখনই দেখলাম ম্যাচটাও শেষ হয়ে গেছে। তাই জ্বালানো বিড়ি থেকে অন্যটা জ্বালিয়ে প্রায় দৌড়ে আসতে লাগলাম। কিছুক্ষণের ভেতর আমাদের বাড়ির রাস্তায় চলে আসলাম। তখন অনেক রাত হয়ে গেছে, তাই কারো দেখা পাওয়া সম্ভব নয়, কারণ গ্রামে সাধারণত মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখান থেকে বাড়িতে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, তাই তাড়াতাড়ি হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পরে শুনতে পেলাম পেছন থেকে কেউ একজন ডাকছে। আমি তাকালাম না। দ্বিতীয়বার ডাকতেই কেন জানি না পেছনে তাকালাম। দেখলাম এক বৃদ্ধ লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে। বিড়িটা তখন আমার হাতে ছিল। আমি বৃদ্ধ লোকটার কাছে যেতেই লোকটি বলল তার হাঁপানি রোগ আছে, ধোঁয়া সহ্য করতে পারবে না, তাই বিড়িটা ফেলে দিতে বলল। আমার একটু সন্দেহ হলো। আমি জিজ্ঞেস করলাম, কই যাইবেন? আপনারা তো আগে কখনো দেখি নাই। উত্তরে তিনি বললেন, আমি রহমত মিয়া, এই গ্রামে আইছিলাম কবিরাজ দেখাইতে, হাঁপানি রোগের ঔষধ লাগবো। আইতে আইতে দেরি হইয়া গেছে। এইখানে আমার দুঃসম্পর্কের নাতি থাকে, তার বাড়ির যামু। আমি তার নাতির নাম জিজ্ঞেস করলাম। তিনি বললেন মুমিন। ও হেরে, তো আমি ভালো করেই চিনি, আসেন আমি আপনারে পৌঁছায় দিই। বিড়িটা ফেলে লোকটার কাছে গেলাম। লোকটা হাঁটতে পারছিল না। আমি বললাম, আমার কাঁধে হাত রাখেন। তিনি বললেন, ধরতে পারবো না তো। ধরতে পারবা তো? তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ ধরতে পারবা তো? তখন আমি বললাম যে হ্যাঁ পারবো। এটা বলার পর ওনার হাতটা আমার ঘাড়ে রাখলেন। তখন মনে হচ্ছিল ধানের 3টা বস্তা ঘাড়ে নিয়েছি। তার হাতটা অসম্ভব রকমের ঠান্ডা। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, একজন বৃদ্ধর এত ওজনের হাত হওয়া সম্ভব না, আর হাতটাও অসম্ভব ঠান্ডা। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনার হাত এত ঠান্ডা কেন? লোকটা হেসে বলল, মরা মানুষের হাত তো তাই। আমি ভয়ে তার দিকে তাকালাম এবং তার হাতটা ছাড়িয়ে নিলাম এক ঝটকায়। তখন সে বলে যে আমাকে থাপ্পড় দিয়া তুই কামটা ঠিক করস নাই। আমি কথাটা শুনে এক মুহূর্ত দেরি করলাম না। আমি বাড়ির দিকে জোরে ছুটতে লাগলাম। মনে হলো সেই ঠান্ডা হাত আমার পিঠে স্পর্শ করলো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি একটা মসজিদে। সকালে ফজরের সময় কয়েকটা লোক আমাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে, তারপর সেখান থেকে আমাকে নিয়ে আসে। এরপর আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড জ্বরও আসে। তখন আমার জ্ঞান থাকলেও কথা বলা বা চলাফেরা করতে পারতাম না। অনেক কবিরাজ হুজুর দেখানোর পরেও কোনো পরিবর্তন হলো না। প্রায় 3 মাস পরে ছিল প্রায় 1-2 কাঁচা পেছনে তাকালাম। পেছনে কি আছে নাকি তোর জন্য? ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বর্ষা। আশা করি ভালো আছেন। আমি ভূত নাইটের একজন বড় ভক্ত। এটি ভূত নাইটে পাঠানো আমার দ্বিতীয় ঘটনা। আগের ঘটনাটি পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। এটি 1995 সালের ঘটনা। আমি তখন 19 বছরের যুবক। তখন ছিল শীতের রাত। সময় তখন রাত 9টা। বাইরে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমাদের আড্ডা দেওয়া শেষ, এখন বাসায় ফেরার পালা। তখন ঘড়িতে সময় রাত
11টা। আমার বাড়ি ছিল গ্রামের একটু ভেতরে। বাড়িতে ফিরতে ফিরতে আমার প্রায় 20 মিনিট লাগবে। বাড়ি ফেরার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। পথে তখন কেউ নেই, কারণ গ্রামে এই সময়ে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। বলে রাখা ভালো, আমাদের বাড়িতে যেতে হলে একটি কবরস্থান অতিক্রম করে যেতে হয়। যাই হোক, আমি কিছুক্ষণ যাবৎ হাঁটছি। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি পিছনে ফিরে দেখি কেউ নেই। এটি আমি আমার মনের ভুল হিসেবে ভাবলাম, কিন্তু তখনই মনে হলো আমার কাঁধে কেউ হাত দিয়েছে। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আবারও এটি আমার মনের ভুল হিসেবেই ধরে নিলাম, কিন্তু ভুলটা তখনই ভাঙল যখন কবরস্থানের সামনে এসে দেখলাম সাদা কাপড় পরিহিত একটি অবয়ব। তার পা নেই, মাথার ভেতর থেকে মগজ যেন বেরিয়ে আসছে, আর চোখ পুরো সাদা। চোখের মাঝখানে শুধু একটা কালো বিন্দু ছিল। ও মুখ দিয়ে মনে হয় যেন মাংস গলে গলে পড়ছে। কি বিভৎসতার চেহারা! আর কবর খুলে সে একটা লাশ খাচ্ছে। হঠাৎ সে আমার দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো কেউ যেন মাটির নিচে আমাকে টানছে। তখন আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম আর জীবনের শেষ শক্তি দিয়ে দৌড় দিলাম। বেশ কিছুক্ষণ দৌড়িয়েছি, কিন্তু এ কি, এতক্ষণে তো আমার বাসায় চলে আসার কথা। কিন্তু আমি ঘুরে ফিরে আবার সেই কবরস্থানের সামনে। তখনই সেই অবয়বটি আমার দিকে তেড়ে আসলো আর বলল, যতই পালানোর চেষ্টা কর, আজ আর তুই বেঁচে ফিরতে পারবি না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে জ্ঞান ফিরতে দেখে আমি বাসায়। এলাকার কয়েকজন নাকি নামাজ পড়তে গিয়ে আমাকে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে। তারপর আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে এসেছে। এরপর আমি আমার মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব সব শুনে আমাকে একটা তাবিজ ও পানি পড়া দিলেন। তাবিজটি সারা জীবন আমার কাছে রাখতে বললেন। তো ভাইয়া, এই ছিল আমার বাবার সাথে ঘটা একটি ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি বর্ষা। আসসালামু আলাইকুম। এই ঘটনাটি পাঠিয়েছেন বর্ষা। ধন্যবাদ আপনাকে আপনার ভৌতিক অভিজ্ঞতা ঘটনা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে বন্ধুটির মতো আমাদের কাছে আপনার ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস bhut964@gmail.com। আমি আবারও বলছি, bhut964@gmail.com। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutnight, BHUTNIGHT, অথবা সিম্পলি সার্চ করবেন ভূত নাইট লিখে। আবারও বলছি, BHUT স্পেস দিয়ে NIGHT লিখে। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য ইমেল থেকে আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জানি আপনি ভালো আছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘটনা শুরু হয়েছিল তখন আমার বয়স 7 বছর। নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মা নানু বাড়িতে ছিলেন না। সেদিন আমার মা আমার মামার বাড়িতে গিয়েছিলেন। আমি, আমার নানু এবং আমার মামাতো ভাই একসাথে বনে বা আমাদের গ্রাম্য ভাষায় বিলে গিয়েছিলাম কাঠ কুড়াতে। আমাদের নানু আমাদের ছেড়ে চলে গিয়েছিল বাড়িতে, কিন্তু আমি এবং আমার মামাতো ভাই বিলের থেকে গিয়েছিলাম। আর ঘটনা এখান থেকে শুরু হয়। আমি এবং আমার মামাতো ভাই বিলে খেলতে খেলতে খুবই হাঁপিয়ে গিয়েছিলাম। তখন আমরা একটা গাছের নিচে বসি। এখন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই দেখতে পেলাম গাছের উপর একটি মরা লাশ ঝুলছে। আমরা ভীষণ ভয় পেয়ে যাই এবং পুরো এলাকায় খবরটা জানিয়ে দেয় যে গাছের উপর একটি মরা লাশ ঝুলছে। তখন পুলিশ আসে। পুলিশ এসে লাশ পরীক্ষা করে এবং নিয়ে যায়। ময়না তদন্তের পর জানা যায় লাশটি হলো আমার নানু বাড়ির পাশের বাড়ির একজন লোক, তার নাম আলী আশরাফ ব্যাপারী। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু আমার সাথে
আরও ঘটনা ঘটেছে। রাত থেকেই শুরু হয় আমাদের সাথে মূল ঘটনা। আমার মামাতো ভাই খুব অসুস্থ হয়ে যায় এবং তার জ্বর হয়। ধীরে ধীরে তা বৃদ্ধি পেতে থাকে। সে ভীষণ রকমের ভাবে অসুস্থ হয়ে যায়। আমার সাথেও একই ঘটনা ঘটে। আমারও জ্বর হয় এবং আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তখন আমাদের নানু বাড়ির পাশের এক মসজিদে এক হুজুরকে ডাকা হয়। হুজুর আমাদের কিছু পানি পড়া দেন। ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠি। এখনো সে তৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় আমাদের নানু বাড়ি এলাকায়। মানুষ বলে তাকে এখনো ওই গাছের পাশের কাছে দেখা যায়। আমার গল্প এখানে শেষ। আমি ঢাকার ইসলামপুর থেকে আরাফ বলছি। বিশ্বাস করেন এটি একটি বাস্তব ঘটনা। ধন্যবাদ আরাফ আপনাকে। এই মুহূর্তে